হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওরিয়ার টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমোফাইল বাংলা। তো যেমনটা আমরা করছিলাম নিট 2026 এর কেমিস্ট্রি কোশ্চেন সলিউশন উইথ প্রপার এক্সপ্লেনেশন। তো বাকি প্রশ্নগুলো আজকে আমরা দেখি। তো আজকে আমরা দেখবো পেপার কোড 11 বা 11 তার কোশ্চেন নাম্বার 71। সেখানে এ বি সি ডি ই তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে এবং এই স্টেটমেন্টগুলোর মধ্যে থেকে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস, আমাকে যেটা সঠিক সেটা বের করতে হবে। তো স্টেটমেন্ট এ যেটা দেওয়া আছে কি, দ্য মোলালিটি অফ 2.5 গ্রাম অফ ইথানোইক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড, যার মোলার মাস দেওয়া আছে 60 গ্রাম পার মোল ইন 75 গ্রাম অফ বেনজিন, দেন দ্য মোলালিটি ইজ 0.556। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি। এখানে কি বলা আছে, 2.5 গ্রাম অফ ইথানোইক অ্যাসিড আর প্রেজেন্ট ইন 75 গ্রাম অফ বেনজিন। তার মানে এখানে কি দাঁড়ালো যে 75 গ্রাম অফ পিওর বেনজিন কন্টেন 2.5 গ্রাম of acetic acid or ethanoic acid, then 1000 গ্রাম of pure benzene content, আমরা জাস্ট ঐকিক নিয়ম করে এখানে কত বেরিয়েছে শেষ পর্যন্ত 0.556 মোল। অর্থাৎ কি আমরা এখানে নরমালি কি করলাম, এখানে যে এই লাইনটাতে 2.5 বাই 75 ইন্টু 1000, এটা গ্রাম, গ্রাম থেকে আমরা তার মোলার মাস দিয়ে যেটা আমরা ভাগ করে আমরা কি পেয়ে গেলাম, আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম কার, অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিডের। তাহলে 1000 গ্রাম পিওর সলভেন্ট বা পিওর বেনজিনে টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট কত দাঁড়াচ্ছে, 0.556 মোল। অর্থাৎ আমরা কি বলতে পারি, ওই দ্রবণের মোলালিটি 0.556 মোলাল। এখানে কত দেওয়া আছে, সেমটা দেওয়া আছে। তার মানে কি, যেটা স্টেটমেন্ট এ সেটা হচ্ছে কারেক্ট। একই রকম ভাবে স্টেটমেন্ট বি সেটা কি দেওয়া আছে, দ্য মোলারিটি অফ সলিউশন কন্টেন 5 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, যার মোলার মাস 40 ইন 450 ml অফ সলিউশন, তার মোলারিটি কি দেওয়া আছে 0.278 মোলার at 298 কেলভিন টেম্পারেচার। তাহলে সোজা কথা কি কি বলা যেতে পারে যে 450 ml 450 ml সলিউশন কন্টেন্ট 5 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তাই যদি হয় তাহলে 1000 ml সলিউশন কন্টেন্টস 5 বাই 450 ইন্টু 100, সরি 1000 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা গ্রাম থেকে আমরা যদি মোলে কনভার্ট করি তাহলে কি করবো, তার মোলার মাস 40 দিয়ে ভাগ করবো, তো ক্যালকুলেশন করে সে ভ্যালুটা এসেছে 0.278 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বলা কি যেতে পারে 1000 ml সলিউশন কন্টেন 0.278 মোল অফ সলিউট। তাই যদি হয় তাহলে ওই দ্রবণের মোলারিটি কত হবে, মোলারিটি হবে 0.278 মোলার। তাহলে স্টেটমেন্ট যেটা বি সেটা হচ্ছে সঠিক। এবার একই রকম ভাবে স্টেটমেন্ট সি যদি আমরা দেখি, যে অ্যাকোয়াটিক স্পেসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার, এটা সর্বদা সঠিক নয়। অ্যাকোয়াটিক স্পেসিস মানে হচ্ছে কি, যারা জলজ, মূলত যারা প্রাণী, যারা স্পেসিস, তারা সবসময় ঠান্ডা জলের ভিতরে তারা আরাম বোধ করে, তারা কমফোর্টেবল বোধ করে। ব্যাপারটা তা নয় যে আমাদের পৃথিবীর নর্দার্ন বা সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে বা নর্থ পোল বা সাউথ পোলের দিকে, সেখানকার যে জলজ প্রাণী তাদের যে অ্যাডজাস্টমেন্ট নেচারের সঙ্গে, এবং যেগুলো আমাদের নর্মালি আফ্রিকা বা আমাদের এশিয়া মহাদেশের সঙ্গে যুক্ত যে সমস্ত সাগর বা উপসাগরগুলো আছে, সেখানে উপস্থিত যে প্রাণীগুলো, তাদের কিন্তু অ্যাটমসফিয়ারের সঙ্গে যে মানিয়ে নেওয়ার প্রবণতা সেটা কিন্তু এক নয়। তার মানে এটা কিন্তু এক কথাই সঠিক কিন্তু নয়, সবার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কোনো কোনো স্পেসিস তারা কোল্ড ওয়াটারে তারা সার্ভাইভ করতে পারে, কোনো কোনো স্পেস কিন্তু পারে না। তাহলে এটা হচ্ছে অপশন যেটা যেটা হচ্ছে আমাদের সি নাম্বার যে স্টেটমেন্ট, সেটা কিন্তু ইনকারেক্ট হচ্ছে। এবার দেখি কি দেওয়া আছে, দ্য সলিবিলিটি অফ গ্যাস ইনক্রিজ উইথ ডিক্রিজ ইন প্রেসার। বলতে কি চাইছে যে আমরা যদি কোনো লিকুইডের ভিতরে যদি কোনো আমরা গ্যাসকে যদি আমরা সলিবল করার চেষ্টা করি বা ডিজলভ করার চেষ্টা করি, তাহলে কি হবে, যদি আমরা প্রেসারটাকে যদি আমরা ডিক্রিজ করি, তাহলে গ্যাসগুলোর সলিবল হওয়ার প্রবণতা কি হবে, ইনক্রিজ করবে। কিন্তু এটা কি ভুল কথা। তার কারণ আমরা কি জানি, কারণটা হচ্ছে এটাই যে যদি আমরা কোনো সলিউশনের উপর যদি আমরা চাপ বা প্রেসার যদি সৃষ্টি করি, তাহলে যত বেশি প্রেসার দিব তত বেশি গ্যাসিয়াস মলিকুল কি করবে, তরলের ভিতরে তত বেশি পেনিট্রেট করবে বা প্রবেশ করবে বা দ্রবীভূত হবে, মানে তারা সলিবল হবে। তাহলে প্রেসারের সঙ্গে সলিবিলিটি এখানে কি সম্পর্ক আছে, নরমালি প্রপোর্শনাল বা সমানুপাতিক সম্পর্ক, কিন্তু এখানে সেটা উল্টো দেওয়া আছে। সে কারণে এখানে কি বলা যেতে পারে যে আমাদের যে ডি নম্বর স্টেটমেন্ট সেটা হচ্ছে ইনকারেক্ট। এবার আমরা চলে যাই স্টেটমেন্ট ই, সেখানে কি বলা আছে, ফর এ বাইনারি মিক্সচার অফ এ এন্ড বি দ্য নাম্বার অফ মোল অফ এ, এখানে এন্ড বি সেটা কি দেওয়া আছে, এন এ এন্ড এন বি দেওয়া আছে, এখানে নাম্বার অফ মোল দেওয়া আছে। তাহলে সেখানে মোল ফ্র্যাকশনটা কি হবে, মোল ফ্র্যাকশন অফ বি যদি আমরা অপশন ই এর ক্ষেত্রে দেখি, একবার যদি আমরা ই এর ক্ষেত্রে দেখি, এখানে কি বলা আছে, এখানে আমাদেরকে বের করতে দিয়েছে মোল ফ্র্যাকশন অফ বি। সেটা কত হবে, নাম্বার অফ মোল অফ বি বাই টোটাল নাম্বার অফ মোল।
তাহলে এটা হবে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের অপশনে দেওয়া আছে কি কাই কাই বি, অ্যাকচুয়ালি এটা হবে, কিন্তু আমাদের অপশনে কি দেওয়া আছে, কাই বি দেওয়া আছে Na/Na + Nb, এটা হচ্ছে ভুল। তাহলে এখানে দেখা গেল কি যে অপশন এ এন্ড বি, অর্থাৎ স্টেটমেন্ট এ এন্ড বি এটা হচ্ছে সঠিক, এন্ড স্টেটমেন্ট সি ডি ই এটা হচ্ছে সঠিক নয়, ইনকারেক্ট। তাহলে আমাদেরকে তাহলে কারেক্ট অ্যান্সার যদি চুজ করতে হয় তাহলে কি হবে, তাহলে হবে আমাদের অপশন টু। অপশন টু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন টু, অর্থাৎ এ এন্ড বি অনলি, এ এন্ড বি স্টেটমেন্ট অনলি কারেক্ট, বাকিগুলো হচ্ছে আমাদের ইনকারেক্ট। ওকে, তাহলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন 72। এর প্রশ্নটা কি বলেছে, ডিউরিং লাসাইন টেস্ট দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড আর কনভার্টেড ফ্রম। এবার কি বলা আছে যে যখন আমরা নর্মালি লাসাইন টেস্ট করি, তো লাসাইন টেস্ট আমরা কি করি সাধারণত কোন অর্গানিক কম্পাউন্ডে বিশেষ কয়েকটা এলিমেন্টের উপস্থিতি আমরা প্রমাণ করে থাকি, যেমন সালফার বলি, যেমন নাইট্রোজেন বলি, যেমন আমরা হ্যালোজেন বলি, এই সমস্ত পরমাণু সেখানে আছে কিনা কোনো অর্গানিক কম্পাউন্ডে সেগুলো আমরা টেস্ট করে থাকি। সেখানে কি করা হয়, নর্মালি সোডিয়াম ধাতুর সঙ্গে তাদেরকে ট্রিট করা হয় এবং সেখান থেকে তারা একটা আয়নিক কম্পাউন্ড তৈরি করে, যে আয়নিক কম্পাউন্ড গুলো পরবর্তীকালে বিভিন্ন রিয়েজেন্টের উপস্থিতিতে তারা স্পেসিফিক কালারের প্রেসিপিটেশন তারা তৈরি করে, প্রেসিপিটেট তারা তৈরি করে, যে কালার থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেই কম্পাউন্ডটা প্রথমে নিয়েছিলাম সেই কম্পাউন্ডের ভিতরে কোন যৌগ আছে। ঠিক, তাহলে এখানে প্রথমত আমাদের বুঝতে আমরা পারছি কি কোশ্চেন 72, আচ্ছা 71 অপশনটা কি, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। 72 এর ক্ষেত্রে আমরা কি দেখছি, কোশ্চেন 72 এর ক্ষেত্রে অর্গানিক কম্পাউন্ড কি করে, যে কোনো অর্গানিক কম্পাউন্ড সোডিয়াম মেটালের সঙ্গে রিয়াকশন করে তারা সচরাচর কোনো হয়তো সালফাইড যৌগ তৈরি করতে পারে, কখনো সেটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, আবার কখনো সেটা সায়ানাইড যৌগ তৈরি করতে পারে। এগুলো প্রত্যেকেই কি, প্রত্যেক হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আয়নিক যৌগ। আর যখন যে অর্গানিক কম্পাউন্ড আমরা নিয়েছিলাম সেটা জেনারেলি কি হয়, সেটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট যৌগ। তাহলে এখানে দেখা গেল কি যে আমাদের এখানে অপশনটা গুলো দেওয়া আছে, তাতে কি প্রথম অপশন কি দেওয়া আছে, আয়নিক ফ্রম টু আয়নিক ফ্রম, অর্থাৎ আয়নিক থেকে আয়নিক হয়। দেখতে পাচ্ছি এখানে আয়নিক হচ্ছে, কিন্তু প্রথমে কিন্তু আয়নিক ছিল না, কোভ্যালেন্ট ছিল। এবার আমরা কি দেখতে পাচ্ছি, অপশন 2 যেটা দেওয়া আছে সেটা কোভ্যালেন্ট ফ্রম টু আয়নিক ফ্রম, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো বাকিগুলো ক্রস চেক করি, তো কোভ্যালেন্ট ফ্রম টু কোভ্যালেন্ট ফ্রম এটাও ঠিক নয়, আগে কোভ্যালেন্ট ছিল পরে সেটা আয়নিক হয়েছে। অপশন 3 দেওয়া আছে কোভ্যালেন্ট টু কোভ্যালেন্ট, সেটাও ঠিক নয়। তারপর দেওয়া আছে কি আয়নিক ফ্রম টু কোভ্যালেন্ট ফ্রম, এটাও ঠিক নয়, কারণ উল্টোটা বলা আছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে সঠিক অপশনটা হয়ে যাবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 72 সঠিক অপশন হচ্ছে অপশন 2, কোভ্যালেন্ট ফর্ম টু আয়নিক ফর্ম। ওকে, তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন 73। প্রশ্নটা কি বলেছে, এ সলিউশন অফ কপার সালফেট ইজ ইলেকট্রোলাইজড ফর 10 minutes with a current of 1.5 ampere, the mass of copper ডিপোজিটেড অ্যাট ক্যাথোড ইজ। সেখানে কি বলেছে যে আমাদের নরমালি কপার সালফেট সলিউশনকে যখন আমরা তড়িৎদ্বারের সাহায্যে যখন আমরা তার বিশ্লেষণ করব, তাহলে সেখানে গিয়ে ক্যাথোড তড়িৎদ্বারে যে বিশুদ্ধ কপার যে মুক্ত হয় বা যেটা তৈরি হয় অর্থাৎ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, সেই কপারের পরিমাণটা কত দাঁড়াবে সেটা আমাদেরকে এখানে নরমালি বের করতে হবে। তাহলে চলো দেখি আমাদের 73 কোশ্চেন আমরা ক্যালকুলেশনটা করে দেখি অ্যান্সারটা কত আসছে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে আমরা নরমালি কি করব, আমরা জাস্ট যেটা ফ্যারাডের ইকুয়েশন, সেই ফ্যারাডে ইকুয়েশন আমরা ইনপুট করব। সেখানে কি হয়, অ্যামাউন্ট অফ দ্য মেটাল এট ক্যাথোড, যেখানে ধাতু মুক্ত হয় সেই মুক্ত ধাতুর পরিমাণটা, তার পরিমাণটা কত হয়, সেই ফর্মুলাটা হচ্ছে দেখি ই আই টি বাই এফ। তাহলে ই মানে কি, ই মানে হচ্ছে আমাদের নরমাল সবাই জানি, সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য মেটাল, আই মানে হচ্ছে সেখানে কারেন্ট, টি মানে হচ্ছে টাইম ইন সেকেন্ড, আর এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট। এবার এখানে কত আছে আমাদের, নরমালি কপার যেহেতু মুক্ত হবে, তো কপারের ক্ষেত্রে কপার সালফেট যৌগতে কপারের যোজ্যতা কত হয়, ভ্যালেন্সি কত 2, এবং তার অ্যাটমিক মাসটা কত, অ্যাটমিক মাস 63, এবং এখানে আয়ের মানটা দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার, আর টি এর মানটা 10 মিনিট মানে হচ্ছে কি 600 সেকেন্ড, এবং ফ্যারাডে কনস্ট্যান্টটা দেওয়া আছে 96,487। তাহলে আমরা ডব্লিউ মানটা ইনপুট এখানে বের করব। তো প্রত্যেকটা মানটা আমরা ইনপুট করে দিই, তাহলে সেটা ক্যালকুলেশন করে কত দাঁড়ালো, সেটা দাঁড়ালো 0.2938 গ্রাম। এবার আমরা দেখি এই 0.2938 গ্রামটা কত নম্বর অপশনে আছে, তাহলে সেটা আছে আমাদের অপশন নাম্বার 2। তাহলে এক্ষেত্রেও 73 নম্বর প্রশ্ন, তার সঠিক অপশনটা হয়ে যাবে অপশন 2। Question 73, correct answer is option 2, 0.2938 গ্রাম। তাহলে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, সেখানে কি বলেছে যে at a certain temperature T Kelvin during a process 500 joule is absorbed by the system and work of 200 joule is done by the system.
দেন দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ, তাহলে এখানে কি হবে, নর্মালি আমাদের এখানে জিজ্ঞেস করেছে কোন সিস্টেম যাকে আমরা কিছু পরিমাণ আমরা হিট দিয়েছি, যে হিটটা অ্যাবজর্ব করেছে সেই হিটের মানটা হচ্ছে 500 জুল, এবং সেই সিস্টেমটা ওই মুহূর্তে আবার 200 জুল সে আবার কার্য করেছে। তাহলে সবকিছু মিলামেশার পরে বা সবকিছু হওয়ার পরে আলটিমেটলি ওই সিস্টেমের যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত, অর্থাৎ ডেল্টা ইউ কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা নর্মালি ফর্মুলা কি জানি, আমরা যে ফর্মুলাটা জানি যেটা ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, তাহলে সেখান থেকে আমরা মানটা বের করার চেষ্টা করি। যেমনটা আমরা জানি যে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ, এখানে কিউটা কি, যেটা হচ্ছে অ্যাবজর্বড হিট, সেটা হচ্ছে 500 জুল। এটা পজিটিভ হবে যেহেতু সিস্টেম নিজে এটা অ্যাবজর্ব করছে, এবং তার যে ওয়ার্ক ডান সেটা মাইনাস 200 জুল, মাইনাস হবে এই কারণে কারণ সেখানে সিস্টেম নিজে এনার্জিটা রিলিজ করছে, সে নষ্ট করে দিচ্ছে বা সেটা ফুরিয়ে যাচ্ছে, সেজন্য মাইনাস হবে। আলটিমেটলি যেখানে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম, সেটা পেলাম আমরা প্লাস 300 জুল। তাহলে অপশন 2 সঠিক অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 74 অপশন 2 হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এবার আমরা চলে যাই কি 75 এর জন্য, দ্য ফর এ সার্টেন রিঅ্যাকশন আর টু প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 75 সেটা কি দেওয়া আছে ছোট্ট করে একটু দেখি। রিঅ্যাক্ট্যান্ট আর, সেখান থেকে তৈরি হয়েছে কি আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে প্রোডাক্ট, এবং এক্ষেত্রে কি করেছে, দ্য প্লট অফ কনসেন্ট্রেশন আর, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং টাইম, এই একটা গ্রাফ এখানে প্লট করে দেওয়া আছে, যেটা স্লপটা দেওয়া আছে নেগেটিভ, এবং সেই গ্রাফটা দেওয়া আছে কিরকম, গ্রাফটা দেওয়া আছে এরকম টাইপস। এটা একটা স্ট্রেট লাইন যেখানে কে স্লপটা কি দেওয়া আছে, নেগেটিভ স্লপ দেওয়া আছে। এখানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং এখানে হচ্ছে টাইম। ওকে, তো সচরাচর আমরা সকলেই জানি যে যেখানে স্ট্রেট লাইন থাকে নরমালি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম যে গ্রাফটা পাওয়া যায় সেটা একমাত্র জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রেই গ্রাফটা স্ট্রেট হয়। তো কেন হয় সেটা আমরা একবার ক্যালকুলেশন করে দেখে নিই। তো নরমালি কি হয় যে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা আমাদের যে ফর্মুলা বা সূত্র, সেটা কি হচ্ছে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট at time t is equal to minus kt plus concentration of the reactant of initial time, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট আর নট। ওকে, তাহলে তাই যদি হয় তো সেক্ষেত্রে কে মানে কি, এটা হচ্ছে আমাদের কি অবশ্যই এটা রিঅ্যাকশন কনস্ট্যান্ট, হ্যাঁ, দ্য রেট কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে যদি আমরা y is equal to mx plus c, যে স্টেট লাইনের যে ফর্মুলাটা আছে জেনারেল ফর্মুলা, তার সঙ্গে যদি আমরা ম্যাচ করি, তাহলে এখানে y স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, m স্ট্যান্ডস ফর মাইনাস k স্লপ, x স্ট্যান্ড ফর t অর্থাৎ টাইম, এবং c স্ট্যান্ডস ফর আননোট। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এটা যে একটা নরমাল একটা স্ট্রেট লাইনের সমীকরণ, এটা কার সমীকরণ, এটা হলো একটা স্ট্রেট লাইনের সমীকরণ। তাহলে স্ট্রেট লাইনের এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ কি হচ্ছে, ম্যাচ করছে। আর এটা কত অর্ডার রিঅ্যাকশনের জন্য এটা ফর্মুলা, এটা হচ্ছে নরমালি এটা হচ্ছে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য। তাহলে কি দেখা গেল, তাহলে এই ক্ষেত্রেই এই যে আমরা গ্রাফটা পাবো এটা একটা স্ট্রেট লাইন পাবো, এবং সেটা কার জন্য প্রযোজ্য, একমাত্র জিরো অর্ডারের জন্য প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে 75 নম্বর প্রশ্ন অপশন কোনটা হয়ে যাবে সঠিক উত্তর, 75 অপশন 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ জিরো অর্ডার রিঅ্যাকশন। তো পরবর্তী আমরা দেখি যে 76 প্রশ্নটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ClF3 ফ্রম দ্য ফলোইং অপশন। এখানে 4টা অপশন দেওয়া আছে এবং প্রত্যেকটা অপশনের স্টেটমেন্ট দেওয়া আছে ClF3 সম্পর্কে, এবং এই ClF3 সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক সেটা আমাদেরকে এখান থেকে দেখতে হবে। তার আগে আমরা নরমালি কি করবো, ClF3 আমরা স্ট্রাকচারটাকে আমরা একটু এঁকে ফেলি। ওকে, তারপর দেখছি। তো যদি আমরা ভিভিটি অ্যাপ্লাই করে যদি আমরা ClF3 যদি স্ট্রাকচার দেখি, তো এখানে কি দেখবো যে সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন, তার হাইব্রিডেশনটা দাঁড়াবে sp3d, এবং sp3d এর জন্য তারা ট্রাইগোনাল বাইপ্যারামিড স্ট্রাকচার শো করবে, এবং সেক্ষেত্রে কি থাকবে, ক্লোরিনের 2টো লোন পেয়ার থাকবে এবং 3টে সিগমা বন্ড থাকবে উইথ ফ্লোরিন অ্যাটম। তো এবার যে 2টো লোন পেয়ার থাকবে তারা কি থাকবে, সেখানে আমরা বেন্টস রুল অ্যাপ্লাই হয়, এবং বেন্টস রুল অনুসারে আমরা কি জানি, বেন্টস রুল অনুসারে যদি 2টো লোন পেয়ার যদি থাকে এবং টিপিপি শেপের ক্ষেত্রে তারা সর্বদা ইকুইটোরিয়াল পজিশনে তারা অবস্থান করবে। তাহলে যদি 2টো লোন পেয়ার ইকুইটোরিয়াল পজিশনে অবস্থান করে, তাহলে বাকি যে 3টে ফ্লোরিন থাকছে তার মধ্যে একটা ফ্লোরিন ইকুইটোরিয়াল এবং বাকি 2টি ফ্লোরিন এক্সিয়াল পজিশনে তারা অবস্থান করবে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা শেপটা আমরা কি করে দেখি, যে এক্সক্লুডিং লোন পেয়ার যদি আমরা দেখি, তাহলে সেখানে কি পাবো, তার শেপটা যারা আছে টি শেপ, এবং সেখানে লোন পেয়ার কতগুলো আছে, লোন পেয়ার 2টো, কার, ক্লোরিন টাইপের ক্ষেত্রে। তাহলে আমরা এবার দেখি যে কোন অপশনটাতে এইটার সঙ্গে ম্যাচ করছে। অপশন 1 কি বলা আছে, ইট হ্যাজ টি শেপ, অর্থাৎ কি আছে, টি শেপ জিওমেট্রি উইথ 2 লোন পেয়ার অন ক্লোরিন আটম, তাহলে সঠিক কথাই বলা আছে। ওকে, আমরা বাকিগুলো ক্রস চেক করি। অপশন 2 কি বলা আছে, ইট হ্যাজ টি শেপ জিওমেট্রি উইথ 3 লোন পেয়ার, অবশ্যই ভুল, 3টে লোন পেয়ার নেই, আছে 2টো, তাহলে অপশন 2 সেটা হচ্ছে ভুল। আচ্ছা, অপশন 3 কি বলছে, ইট হ্যাজ আ ট্রাইগোনাল বাইপ্যারামিডাল জিওমেট্রি উইথ 2 লোন পেয়ার অন Cl atom। আচ্ছা,
ট্রাইগোনাল বাইপিরামিড তো হবে না, তার কারণটা কি, সেটা যদি আমরা ইনক্লুড যদি লোন পেয়ার করি, কিন্তু শেপের ক্ষেত্রে কি হয়, সেখানে আমরা এক্সক্লুড করতে হয় এবং সেটা টি শেপই হবে, তাহলে এটা হচ্ছে এটা ভুল ভুল কথা, ইনকারেক্ট। অপশন 4 কি বলা আছে, ইট হ্যাজ এ প্লেনার ট্রাইগোনাল জিওমেট্রি উইথ টু লোন পেয়ার অন ক্লোরিন অ্যাটম। প্লেনার প্লেনার ট্রাইগোনাল জিওমেট্রি, তার মানেটা কি, প্লেনার ট্রাইগোনাল জিওমেট্রি মানে হচ্ছে নরমালি যেগুলো আমাদের 3 ব্লেডের যেগুলো ফ্যান যেগুলো হয়, 3 ব্লেডের ফ্যান, সেরকম স্ট্রাকচার প্লেনার টাইপের থাকবে, কিন্তু সেটা তো না, সেটা এখানে ট্রাইগোনাল টাইপের হচ্ছে না, সেটা হচ্ছে টি শেপের হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সব থেকে কারেক্ট অপশন কোনটা, অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 76 76 সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন 1, অপশন 1, কোশ্চেন নাম্বার 76। ওকে, একই রকম আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 77। In a test tube containing a salt, a few drop of dilute H2SO4 was added, which gave colorless vapor having a smell of vinegar. তো এখানে তো অ্যান্সার ক্লু দেওয়া আছে, ভিনিগার মানে আমরা কি জানি, ভিনেগার মানে তো অ্যাসিডিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কি কি গ্যাস থাকবে, মানে সেটা অ্যাসিডিক অ্যাসিডের গ্যাস ওটা। তো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোন কার্যকরী গ্রুপ বা কোন ফাংশনাল গ্রুপ থাকে, ওইক অ্যাসিড ফাংশনাল গ্রুপ থাকে, ওকে, বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে। দ্য ভেপর টার্নস দ্য ব্লু লিটমাস টু রেড। আচ্ছা, ব্লু লিটমাসকে রেড করে, এটা কার ধর্ম, এটা অ্যাসিডের ধর্ম। তার খুব স্বাভাবিক, এখান থেকে যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে বুঝতে পারছি কি, যে ভেপারটা বেরোচ্ছে সেই ভেপারটা হচ্ছে নর্মালি ইন জেনারেল সেটা হচ্ছে একটা অ্যাসিডিক নেচার গ্যাস, যার স্মেলটা বা অর্ডারটা কিরকম, যার অর্ডারটা হচ্ছে নর্মালি ভিনিগারের মতো। তাহলে এখানে কোন অপশনটা হবে, অপশন 3, কোশ্চেন নাম্বার 77 অপশন 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন বা CH3COO মাইনাস। তার কারণটা কি হয়, যদি আমরা যে সল্ট আমরা নিচ্ছি, মনে করছি আমার কাছে সোডিয়াম অ্যাসিটেট সল্ট আছে, যার সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যদি রিয়াকশন করি, তো জেনারেল আমরা কি পাবো, এখান থেকে আমরা খুব স্বাভাবিক আমরা অ্যাসিডিক অ্যাসিড পাবো। এটা ভেপার আকারে এসছে ডিউরিং রিয়াকশন, এবং ভেপার আসার সময় সেটা ভিনিগারের মতো স্মেল তৈরি করেছে। আচ্ছা, এর সঙ্গে আমরা ইন জেনারেল আর কি আমরা পাবো, নর্মালি আমরা সোডিয়াম সালফেট আমরা সল্ট পাবো। ওকে, এর ভেপারটা কিরকম, ভিনিগারের মতো, এটা যেহেতু অ্যাসিড সেটা কি করে, এটা ব্লু লিটমাসকে রেডে কনভার্ট করে। তাহলে 77 কারেক্ট অপশন ইজ অপশন 3। ওকে, এবার আমরা চলে যাই যে পরবর্তী, সেটা হচ্ছে কি 78। এখানে কি দেওয়া আছে, যে at 298 Kelvin temperature a certain buffer solution contains equal concentration of X minus and HX. Kb for X minus is 10 to the power minus 10. What is the pH of the buffer solution? খুব সাধারণ আমরা বাফার সলিউশনের যেটা pH বের করার ফর্মুলা, সেটা আমরা যদি ডাইরেক্টলি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখি আমাদের সে অ্যান্সারটা আমরা কত আসছে, তারপর সেটাকে আমরা ক্রস চেক করে মেলানোর চেষ্টা করব। তাহলে দেখি 78 নাম্বার কোশ্চেনের সলিউশনটা কি হবে। তাহলে আমরা কি জানি যে pH হবে বাফার সলিউশন, সেটা ফর্মুলাটা কি, pKa প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এবার এখানে কি দেওয়া আছে, যে কনসেন্ট্রেশন অফ সল্ট যেটা অর্থাৎ X মাইনাস, তার কনসেন্ট্রেশন এবং অ্যাসিড মানে HX, এই দুজনের কনসেন্ট্রেশনটাকে সমান। আমরা ধরে নিচ্ছি কি দুজনের কনসেন্ট্রেশন সমান, মানে ধরুন X ধরে নিলাম, X মোলার করে ধরে নিলাম। ওকে, এবার কি দেওয়া আছে, যে pKa সমান সমান কি লিখতে পারি, মাইনাস লগ Ka। এবার মাইনাস লগ K এর ভ্যালুটা Ka কত দেওয়া আছে, K দেওয়া আছে 10 to the power minus 10, সেই মানটা বসিয়ে দিলাম। আচ্ছা, মানে X কেটে গেলে কত থাকবে, 1 থাকবে। তাই যদি হয় তাহলে কি হবে, এটা 10 to the power minus 10 আছে, সেটা সামনে চলে এসে কত হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 10 হয়ে যাবে লগ 10। আর এখানে লগ 1 এর মান কত হয়, 0 হয়। এবার লগ 10 এর মান কত হয়, 1। তাহলে 10 into 1 plus 0 মানে আলটিমেটলি হচ্ছে 10। তাহলে এটা কিসের মান বেরোলো, এটা বেরোলো pH এর মান, কার, ওই বাফার সলিউশন pH এর মান। তাহলে এবার আমরা দেখি এখানে কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 78 সঠিক উত্তরটি হবে অপশন 4, অর্থাৎ pH এর মানটা হবে 10 বা 10। তাহলে পরবর্তীকালে চলে যাই একটা নার্স ইকুয়েশনের একটা প্রশ্ন 79 তে ক্যালকুলেট ইএমএফ অফ দ্য হাফ সেল গিভেন বিলো, যেটা দেওয়া আছে সেলটা, যেখানে হাইড্রোজেন গ্যাস যেটা আছে 2 atm প্রেসারে, যেখান থেকে কি হচ্ছে অ্যাকোয়াস সলিউশন HCl তারা তৈরি করছে রিঅ্যাকশন করে। তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ইএমএফটা কত হবে একবার বের করার চেষ্টা করি। তাহলে কোশ্চেন 79 এর জন্য মূল রিঅ্যাকশনটা হচ্ছে কি, এখানে রিঅ্যাকশনটা H2 থেকে 2H+ তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K এর ভ্যালুটা কত হবে, কনসেন্ট্রেশন অফ H+ টু দি পাওয়ার 2 বা স্কয়ার বাই কত হবে, যেখানে বাই রিঅ্যাকট্যান্ট কত হচ্ছে H2, তার পার্শিয়াল প্রেসারটা এখানে বসবে। এবার ভ্যালুটা কত দেওয়া আছে, H+ এর কনসেন্ট্রেশন তার 0.02 মোলার, তার স্কয়ার, এবং তার পার্শিয়াল প্রেসার 2 atm, তাই 2, এটা ক্যালকুলেশন করে 2 into 10 to the power minus 4, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখন যদি আমরা নার্স ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, তো ইএমএফ ইজ ইকুয়াল টু কি হয়, ইনট সেল মাইনাস 1/n 0.059 at 298 কেলভিন টেম্পারেচার।
লগ কে। তাই যদি হয় মানগুলো বসিয়ে দিই। এবার যেহেতু হাইড্রোজেন সেল এটা, তো হাইড্রোজেন সেল এর ক্ষেত্রে বা আমরা কি জানি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন পোটেনশিয়াল ভ্যালুটা কত হয়, সেটা হচ্ছে 0, তার 0 বসিয়ে দিলাম। এখানে এন এর মানটা কত, দ্য নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ডিউরিং দ্য রিঅ্যাকশন ইজ 2, এই ভ্যালুটা দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। এবং তারপর কত হবে, লগ কে এর ভ্যালুটা আমরা পেয়েছি, কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করে আমরা কত এসেছে, মানটা এসেছে -0.109 ভোল্ট। তবে দেখি এই অপশনটা কত নম্বর অপশন আছে, তাহলে এটা আছে আমাদের অপশন নাম্বার 1 এ। তাহলে কোশ্চেন নাম্বার 79 কারেক্ট অ্যান্সার ইজ অপশন 1, যার মানটা কত, মানটা হচ্ছে -0.109 ভোল্ট। ওকে, এবার চলে যাই একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 80। এখানে দিয়েছে দ্য ক্যালকুলেট দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ টাইটেনিয়াম 2+ ক্যাটায়ন, যেখানে 3d2 অবস্থাতে আছে। ওকে, তাই যদি হয় আমরা নরমালি কি জানি, এবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 80, টাইটেনিয়াম 2+, যেখানে কি আছে 3d2 4s0। ওকে, তা 3d2 যদি হয় তো আমরা কি জানি, নরমালি 3d, যার টোটাল অরবিটাল হচ্ছে 3 4 5টা, ইলেকট্রন কটা আছে 2টো, তার টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন n = 2। তাহলে আমরা কি জানি যে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম মিউজিক্যালটি কি হয়, √n × n + 2 বোর ম্যাগনেটন। ওকে, তাহলে এর মানটা কত, 2 এসছে, তাহলে 2 এর মানটা বসিয়ে দিতে হবে, 2 × 2 + 2 বোর ম্যাগনেটন √8 বোর ম্যাগনেটন। সেটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো, সেটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2.84 বোর ম্যাগনেটন। তাহলে দেখি এখানে কোন অপশনটার সঙ্গে ম্যাচ করছে, এটা ম্যাচ করছে অপশন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 80 কারেক্ট অ্যান্সার ইজ অপশন 3, 2.84 বোর ম্যাগনেটন। ওকে, তাহলে চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কি কোশ্চেন নাম্বার 81। এখানেও কয়েকটা স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া আছে, এবং সেই স্টেটমেন্টগুলি থেকে যে ইনকারেক্ট অর্থাৎ ভুল অপশনটিকে আমাদেরকে এখানে চুজ করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি নরমালি প্রথমে কি বলা আছে, যে 1 নম্বর যে অপশন, সেটা হচ্ছে কার্বন হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ফর্ম p মাল্টিপল বন্ড উইথ ইটসেলফ। অবশ্যই সেটা কারেক্ট অ্যান্সার। তার কারণটা কি, যখন আমরা অ্যালকিন বা অ্যালকাইনে যখন যাই, তো কার্বন কার্বন যে পাই বন্ধনটা তৈরি করে, সেটা কি করে, দুটো কার্বন পরমাণুর পি অরবিটাল তারা কিন্তু এই পাই বন্ড ফরমেশনে তারা অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে পি অরবিটালের এখানে কি হয়, সাইড বাই সাইড ওভারল্যাপ হয়। তাহলে সঠিক কথা। আচ্ছা, ECl3, যেখানে ই হচ্ছে কি বোরন অথবা অ্যালুমিনিয়াম, ইজ মনোমার হোয়েন ই ইজ বোরন অ্যান্ড ডাইমার হোয়েন ইজ অ্যালুমিনিয়াম। এটা সঠিক অ্যান্সার। যদি আমরা BCl3 যদি নিই, তো BCl3 ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু নরমালি কিন্তু ডাইমার গঠন কিন্তু করে না। যদি আমরা BH3 নিতাম, তাহলে সেক্ষেত্রে ডাইমারে তারা ডাইবোরন তারা তৈরি করতো B2H6, কিন্তু ক্লোরিন যৌগের ক্ষেত্রে বা ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু বোরন কিন্তু ডাইমার গঠন করে না। এটাও অন টাইম সঠিক কথা। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে কি বলেছে, যদি এখানে ইটা যদি অ্যালুমিনিয়াম হতো, তাহলে তার ডাইমার গঠন করতে অবশ্যই। এক্ষেত্রে কি হয় যে Al2Cl6 তারা কিন্তু ডাইমার কিন্তু গঠন করে। যেখানে আমরা কি হয়, যেখানে আমাদের ব্যানানা বন্ডিং যেটা আমরা পড়েছিলাম, যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এখানে তৈরি হয় এবং তারা কিন্তু ডাইমারটা গঠন করে। এটাও সঠিক কথা। আচ্ছা, দ্য অর্ডার অফ দ্য ক্যাটাইনেশন প্রপার্টি অফ গ্রুপ 14, অর্থাৎ গ্রুপ 14 এর মধ্যে কার্বন তার ক্যাটাইনেশন প্রপার্টি অনেক বেশি দেন সিলিকন। সিলিকনের বেশি কার থেকে বেশি, জার্মেনিয়ামের থেকে, এবং জার্মেনিয়াম ও টিনের তাদের মোটামুটি প্রায় অন এভারেজ ইকুয়াল। এটা সঠিক কথা। তো আমরা কি জানি যে ক্যাটাইনেশন প্রপার্টি মানে কি, যে কার্বন কার্বন বা নিজের মধ্যে যে একটা বন্ধন তৈরি করার যে প্রবণতা, কতগুলো বেশি বেশি তারা বন্ধন তৈরি করতে পারে, সেটা হচ্ছে ক্যাটাইনেশন প্রপার্টি। তো সেখানে অবভিয়াসলি সেখানে কি আছে, সেখানে কার্বনের ক্যাটাইনেশন প্রপার্টি সব থেকে বেশি, সেটা আমরা জানি। আর তার নিচে সিলিকন, যে কার্বন ঠিক নিচে অবস্থিত সিলিকন পরমাণু ক্যাটাইনেশন প্রপার্টি তারও দেখা যায়, কিন্তু সেটা অবশ্যই কার্বনের সমান নয়। কার্বন তো সেখানে মাল্টিপল অনেক হিউজ ক্যাটাইনেশন প্রপার্টি দেখায়। এবং জার্মেনিয়াম এবং সিলিকন তাদের জার্মেনিয়াম এবং টিন তাদের আকার যত বড় হতে থাকবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যত ধীরে 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 তার ঘনত্বের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, তত তাদের ক্যাটাইনেশন প্রপার্টি মানে একটা পরমাণু তাদের সঙ্গে যুক্ত প্রবণতা তত কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। তাই এটা অন টাইম কি, এটা ওটা সঠিক কথা। অপশন এটাও সঠিক কথা। এবার কি বলা আছে অপশন 4, যে অক্সিজেন এক্সিবিট অনলি -2 অক্সিডেশন স্টেট। তার মানে কি, অক্সিজেন পরমাণু আমাদের নেচারে শুধুমাত্র -2 অক্সিজেন স্টেটই দেখায়, এটা কিন্তু ভুল কথা, তা কিন্তু নয়। আমি যে নর্মালি যদি নিই, যে আমার কোশ্চেন নাম্বার এটা থাকছে আমাদের 81 নম্বর প্রশ্ন। যদি পারক্সাইড যদি নিই H2O2 হাইড্রোজেন পারক্সাইড, সেখানে কি হয়, এখানে হাইড্রোজেন +1 অক্সিজেন স্টেট দেখায় আর অক্সিজেনটা কত হয়, -1 দেখায়। তাহলে এখানে যে সর্বদা সঠিক হবে তা কিন্তু নয়, অক্সিজেন -2 ছাড়াও অন্যান্য অক্সিজেন স্টেট কিন্তু দেখাতে পারে। ওকে, আবার কি 0 দেখায়, নরমালি O2 তে অক্সিজেন স্টেট কত হয়, 0, নিউট্রাল। তাহলে এই যে যেখানে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে অপশন 1, অপশন 2, অপশন 3
তারা কিন্তু কারেক্ট কথা বলছে, এটা ইনকারেক্ট নয়, কিন্তু আমাদেরকে কোশ্চেনে আইডেন্টিফাই কোনটা করতে হবে যেটা ইনকারেক্ট সেটা। সেক্ষেত্রে আমাদের 81 নম্বর কোশ্চেনের তাহলে আমরা কোনটাতে সঠিক অ্যান্সারটা হবে, অ্যান্সার সঠিক হবে অপশন এখানে 4। যে স্টেটমেন্টটা হচ্ছে কি ইনকারেক্ট বা ভুল, তাহলে অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার কোশ্চেন নাম্বার 81। তাহলে আমরা চলে যাই এক পরবর্তী কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82 সেখানে আমাদের কি দেওয়া আছে, নরমালি আমাদের একটা ওজনের স্ট্রাকচার এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যেখানে ওজনের 3টা অক্সিজেনের ক্ষেত্রে নাম্বারিংটা করেছে কি, এটা 2 নম্বর অক্সিজেন, এটা 1 নম্বর অক্সিজেন এবং 3 নম্বর অক্সিজেন। প্রশ্ন কি করা হয়েছে যে 2 1 3 এই 3টা অক্সিজেনের রেসপেক্টিভলি তাদের অক্সিডেশন স্টেটটা কত হবে। ওকে, আমরা কি জানি যে নরমালি যেখানে অক্সিজেন তার যে নরমাল যেটা যোজ্যতা ভ্যালেন্সি সেটা যে শো করে, তো সেক্ষেত্রে তার যোজ্যতা কত হয়, সেটা 0 হয়, অক্সিজেন স্টেট কত হয় 0 হয়। যেখানে তার বন্ধন সংখ্যা তার নরমাল যতগুলি বন্ধন করে কোভালেন্ট বন্ড তার থেকে বেশি যদি হয় তাহলে সেখানে কি করবে, বেশি হলে তারা প্লাস শো করবে, এবং তার থেকে কম যদি হয় তাহলে সেখানে কি করবে, সেখানে মাইনাস শো করবে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে অক্সিজেন নাম্বার 2 সেটাতে তার অক্সিজেন স্টেট 0, যেখানে অক্সিজেন নাম্বার 1 তার অক্সিজেন স্টেট +1, এবং যেটা অক্সিজেন নাম্বার 3 তার অক্সিজেন স্টেট কত হচ্ছে, সেটা হচ্ছে -1। তাহলে রেসপেক্টিভলি তার অক্সিজেন স্টেট গুলো কি হবে, 0, তারপর হবে +1, তারপর হবে -1। আচ্ছা, এটা কত নম্বর অপশন আছে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 2। তাহলে সেক্ষেত্রে আমাদের কোশ্চেন নাম্বার 82 অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 2 1 3 এই 3টি অক্সিজেনের রেসপেক্টিভলি তাদের অক্সিজেন স্টেট হবে 0 +1 and -1। ওকে, দেন তারপর কোশ্চেন নাম্বার 83 কি বলা আছে, phenolphthalein is used as an indicator for the titration of sodium hydroxide solution against a standard solution of oxalic acid. The color change that observed at an alkaline pH close to the equivalence point during the this titration is, অর্থাৎ কি বলতে চাইছি, এটা বলতে চাইছি আমরা একটা নরমাল একটা অ্যাসিড বেস টাইট্রেশন রিঅ্যাকশন আমরা করছি। তো টাইট্রেশন রিঅ্যাকশন করার ক্ষেত্রে আমরা সবাই জানি নরমালি আমরা এখানে বিকার এবং বুরেট আমরা নরমালি ইউজ করে থাকি, এবং আমরা কি করি যে যার এগেইনস্টে আমরা টাইট্রেশন করব, যে এগেইনস্টে কার এগেইনস্টে বলা আছে এখানে আমাদের এখানে স্ট্যান্ডার্ড সলিউশন অক্সালিক অ্যাসিড, তো যার এগেইনস্টে আমরা করব তাকে আমরা কোথায় নিব, তাকে আমরা নরমালি আমরা বিকারে নিব বা আমরা কনিক্যাল ফ্লাক্সে নিব, কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়, চেক করতে সুবিধা হয়। এবং যে বুরেটে যেটা থাকবে সেটা কি থাকবে, সেটা থাকবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন থাকবে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমাদের কোশ্চেন নাম্বার যে 83, কোশ্চেন নাম্বার যেটা আমাদের 83 সেখানে বলতে চাইছে যে আমরা একটা টাইট্রেশন করছি যেখানে বুরেট থেকে আমরা কি নিব, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের কনিক্যাল ফ্লাক্সে আমাদের কি থাকবে, আমাদের থাকবে অক্সালিক অ্যাসিড থাকবে। ওকে, এবং এই অক্সালিক অ্যাসিডের মধ্যে আমাদের ইন্ডিকেটরটা কি দেব, আমাদের ফেনোলফথেলিন ইন্ডিকেটর আমরা দেব। ওকে, তাহলে অক্সালিক অ্যাসিডের মধ্যে কি দেব, আমরা ফেনোলফথেলিন ইন্ডিকেটর আমরা দেব। এখন আমরা কি জানি যে ফেনোলফথেলিন ইন্ডিকেটর কি করে, যে অ্যাসিডিক মিডিয়ামে সে কিন্তু কালারলেস হয়, সে কিন্তু কোনো রকম কালার কিন্তু প্রদর্শন করে না, কিন্তু যখনই আমরা যখন কোনো অ্যালকালি মিডিয়ামে যখন নিব তখন সে কিন্তু পিঙ্ক কালার কিন্তু সে শো করে। তাহলে যখন টাইট্রেশনটা যখন কমপ্লিট হয়নি, ইনিশিয়াল অবস্থা কি থাকবে, তাহলে ইনিশিয়াল অবস্থা অ্যাসিডের মধ্যে সে কালারলেস দেখাবে। ধীরে ধীরে যখন আমরা তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকবো তখন কি হবে, ধীরে ধীরে যখন আমরা টাইট্রেটিং পয়েন্টে যখন চলে যাবে, যখন অ্যালকালির পরিমাণটা স্লাইড যখন একটু বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি করবে ইন্ডিকেটরটা তার কিন্তু কালার পিঙ্ক কালারটা সে কিন্তু শো করবে। তখন কি বুঝতে পারি যে না আমাদের টাইট্রেশনটা সম্পন্ন হয়েছে বা প্রশমন বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। ওকে, তাহলে এই যে কালার চেঞ্জের কথাটা বলেছে, তাহলে কোন অপশনটা হবে, অ্যাকচুয়ালি এখানে কি ঘটবে, এখানে কালারলেস থেকে, এটা কালারলেস থেকে কিসে ঘটবে, এটা কালারলেস থেকে পিঙ্ক কালারে ঘটবে। তাহলে আমরা দেখি কোন অপশনের ক্ষেত্রে এটা দেওয়া আছে, এটা হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 83, কোশ্চেন নাম্বার 83 the correct option is অপশন নাম্বার 4, অর্থাৎ কালারলেস টু পিঙ্ক, এইভাবে তারা কালারটা শো করবে। এবার চলে যাই আমরা কিরকম কোশ্চেন নাম্বার 84, এখানে কি বলা আছে, যেখানে বলা আছে যে কি when 1 decimeter cube বা আমরা ml বলতে পারি। ওকে, 1 ml of CO2 gas is passes over a hot coke, কোক মানেটা কি, যে কার্বনের উপর দিয়ে বা কয়লার উপর দিয়ে যখন চালনা করা হয়, the volume of gas mixture after complete reaction at STP become 1.4 decimeter cube. The composition of the gaseous mixture at STP, অর্থাৎ বিক্রিয়াটা যখন সম্পন্ন হয়ে যাবে তখন তারপরে যে বিক্রিয়াতে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থাকবে, তাদের যে আয়তনের অনুপাতটা কত হবে বা আয়তনের পরিমাণটা কত হবে ইন্ডিভিজুয়ালি, সেটা এখানে বের করতে দিবে। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশনটা করে আমরা দেখি। কোশ্চেন নাম্বার 84 আমরা ক্যালকুলেশনটাকে করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 84 সেখানে কি দেওয়া আছে, রিঅ্যাকশনটা লিখি, যেখানে কোকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশনে তার কি করে, কার্বন মনোক্সাইড তার গঠন করে, সেটা আমরা সবাই জানি। তাহলে যদি আমরা এটা ব্যালেন্স করি তাহলে কি হবে, এখানে কার্বন মনোক্সাইডের 2 মোল হবে, এই দুটো 1 মোল করে হবে। এবার এই রিঅ্যাকশনটা কি হয়, তার একটা আপনার
একটা সাম টাইম কিন্তু ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে আমরা যদি দুটো কন্ডিশন ধরি যে এট টাইম টি যখন সময় যখন শূন্য মানে জাস্ট রিয়াকশনটা শুরু হচ্ছে, যখন আমরা কার্বন ডাইঅক্সাইডকে আমরা 1 ml পরিমাণ যখন আমরা নিয়েছি, তো সেই সময়তে কার্বন মনোক্সাইড কতটুকু তৈরি হয়েছিল 0 ml, মানে রিয়াকশন এখনো শুরুই হয়নি, একদম ইনিশিয়াল পজিশনে। তারপর ধীরে ধীরে রিয়াকশন শুরু হচ্ছে, রিয়াকশন করছে, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে কমছে। তাহলে যখন তারা এরকম করতে করতে যখন তারা ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল, তো ধরে নিচ্ছি আমরা কি যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে টোটাল 1 ml আছে, তার মধ্যে x ml কি করেছে রিয়াকশন তারা করে ফেলেছে ধরে নিচ্ছি। তাহলে x ml রিয়াকশন করে ফেলে, তাহলে x ml কমে যাবে, এখানে ছিল কত ml 1 ml, x ml কমে যাবে। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু দ্য ব্যালেন্স এখানে যদি 1 মোল বা 1 ml যদি এখানে যদি কার্বন ডাইঅক্সাইড যদি এখানে ফুরিয়ে যায় রিঅ্যাকশনে, তাহলে প্রোডাক্টটা কত তৈরি হবে 2 মোল কার্বন মনোক্সাইড গ্যাস তারা তৈরি করবে। তাহলে এখানে ফুরিয়ে যায় কতটুকু x ml, তাহলে কতটুকু তৈরি করবে তার দ্বিগুণ মানে 2x ml তারা তৈরি করবে ইকুইলিব্রিয়ামে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল অ্যামাউন্টটা কত হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল ভলিউমটা কত হবে, টোটাল ভলিউমটা দাঁড়াবে 1 - x প্লাস 2x ml সমান সমান দাঁড়াবে 1 + x ml। এবার আমাদের গিভেন ডেটায় কি দেওয়া আছে, গিভেন ডেটায় দেওয়া আছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল যেটা আমাদের ভলিউম সেটা কত আছে, সেটা হচ্ছে আমাদের 1.4। তাহলে শর্ত অনুসারে কি বলতে পারি, তাহলে 1 + x = কত 1.4, 1.4। তাহলে x এর ভ্যালুটা কত হবে, x এর ভ্যালুটা হবে দাঁড়াবে আমাদের নরমালি 0.4। ওকে, এটা x এর ভ্যালু। তাই যদি হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাট ইকুইলিব্রিয়াম ভলিউম অফ কার্বন মনোক্সাইড CO = কত হবে, কত 2x ml, 2x এর ভ্যালুটা কত 0.4 ml সমান সমান 0.8 ml। ওকে, একই রকম ভাবে যদি আমরা বলি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা কত হবে, ভলিউম কার্বন ডাইঅক্সাইড 1 - x 1 - x ml অ্যাট ইকুইলিব্রিয়াম অবশ্যই x এর ভ্যালু কত 0.4 ml। ওকে, তাহলে কত 0.6 ml বা ডেসিমিটার কিউব। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি যে টোটাল 0.8 ml এবং 0.6 ml এর যোগফলটা কত হবে 1.4 ml হবে, তাই তো, তাই সেটা ম্যাচ করে যাচ্ছে। তো এবার দেখি যে কোন অপশনের ক্ষেত্রে যে কার্বন মনোক্সাইড আছে 0.8 ml এবং কার্বন ডাইঅক্সাইড আছে 0.6 ml। তো এটা আছে আমাদের অপশন নাম্বার 2 এ। তাহলে কোশ্চেন নাম্বার 84 সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার 2, অর্থাৎ 0.8 ডেসিমিটার কিউব অফ কার্বন মনোক্সাইড and 0.6 ডেসিমিটার কিউব অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 84। তাহলে দেখি পরবর্তী আমাদের রিঅ্যাকশন 85, এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে এবং সেই রিঅ্যাকশন আলটিমেটলি আমাদের প্রোডাক্ট আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা আগে রিঅ্যাকশনটাকে আমরা লিখি, দেখি, তারপর আমরা সেটা ক্রস চেক করব। তো কোশ্চেন নাম্বার 84 এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের প্রথমে দেওয়া আছে যে আমরা ইথেন নিয়েছি, ইথেনের সঙ্গে যদি আমরা ইন প্রেজেন্স অফ ইউভি লাইট যদি ক্লোরিন হ্যালোজেনের বিক্রিয়া করি তাহলে এটা কি হয়, এখানে বাই রেডিক্যাল ফরমেশন এখানে হাইড্রোজেন অ্যাটমের এখানে সাবস্টিটিউশন ঘটে বাই হ্যালোজেন অ্যাটম। তো সেখানে কি তৈরি করবে তারা, যে ইথাইল ক্লোরাইড তারা গঠন করবে। এই ইথাইল ক্লোরাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া রিঅ্যাকশন করি তাহলে আবার পুনরায় কি হ্যালোজেন পরমাণুটা সেটা সাবস্টিটিউট হবে বাই দা অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপ দ্বারা তারা সাবস্টিটিউট হওয়ার পরে যদি সেই অ্যামিনের সঙ্গে এটা প্রাইমারি 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে এবং এই 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে যদি আমরা NaNO2 এবং HCl যদি রিঅ্যাকশন করি তো সেটা আমরা সবাই জানি কি অ্যামিনটা কিছু কনভার্ট হয়, তখন তার ডাইজেনাল সল্ট তৈরি করে, ডাইজেনাল সল্ট করবে এবং সেই ডাইজেনাল সল্ট থেকে যেহেতু অনায়াসে সেখানে কি পাওয়া যায়, এখানে একটা অন টাইম একটা ক্যাটায়ন পাওয়া যায়, হ্যাঁ, ইথাইল একটা ক্যাটায়ন পাওয়া যাবে। তো সেখানে কি করে নরমালি এখানে H2 থাকলে ফ্লোরাইড ওয়াটার থাকলে কি হবে আলটিমেটলি এখান থেকে যে নিউক্লিওফাইল OH- পাওয়া যায় সেই OH- কি করে সেই ক্যাটায়ন সঙ্গে যুক্ত তারা অ্যালকোহল গঠন করে। তাহলে ফাইনাল যে প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের যে এটা হচ্ছে আমাদের তাহলে Y, অ্যামিনটা হচ্ছে Y এবং আলটিমেটলি যেটা যৌগটা পাওয়া যায় Z সেটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। তাহলে আমরা দেখি এখানে যে এখানে প্রশ্নটা করেছে কি আমাদের Z প্রোডাক্টটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালকোহল অর্থাৎ ইথানল। তাহলে ইথানলটা কত নম্বর অপশনে আছে, ইথানলটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 85 কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার 3 অর্থাৎ ইথানল। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 86 কি দেওয়া আছে, গিভেন বিলো is an expression for the rate constant of a first order reaction occurring at a certain temperature T Kelvin। সেবার দেওয়া আছে, দেখো ফর্মুলাটা দেওয়া আছে, এখানে এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেখান থেকে কি বের করতে হবে, অ্যাক্টিভেশন এনার্জিটা আমাদেরকে বের করতে হবে, সেটা কিসে কিলো ক্যালোরি পার মোল এই ইউনিট আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি যে ব্যাপারটা তাহলে কোথায়, আগে আমরা এক্সপ্রেশনটাকে আমরা আনার চেষ্টা করি, তারপর আমরা দেখি কোনটার সঙ্গে ম্যাচ করছে। ওকে, তাহলে 86 নম্বর প্রশ্নের জন্য আমরা কি জানি যে অ্যাক্টিভেশন এনার্জি সংক্রান্ত আরএনএ ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে K = A × E⁻ A/RT।
ওকে, এবার যদি আমরা এখানে এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবার যদি আমরা উভয় পক্ষে ln যদি নিয়ে নিই, তাহলে আলটিমেটলি এক্সপ্রেশনটা করে আমরা কি পেলাম, ln k ln a - a r। এখানে 1/t টাকে আমরা আলাদা করে নিলাম। এবার যেটা গিভেন যেটা এক্সপ্রেশন যেটা দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটা কি দেওয়া আছে, সেখানে ln k = 14.34 - 1.25 × 10⁴/t দেওয়া আছে। যদি আমরা দুটো, এবার যেটা গিভেন এক্সপ্রেশন এবং যেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম, এই দুটো এক্সপ্রেশনকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা তুলনা করলে কি পাবো, কম্পেয়ার করলে আমরা পাবো যে EA বাই R ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 1.25 × 10⁴। তাহলে EA সমান কত হবে, ইকুয়াল টু দাঁড়াবে 1.25 × 10⁴ ইন্টু R। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে কত দাঁড়াবে, 1.25 × 10⁴ ইন্টু R এর ভ্যালুটা দেওয়া আছে 1.987, এটা দেওয়া আছে। এবার এর যে ক্যালকুলেশনটা করবো, এই ক্যালকুলেশনটাতে এই যে এর মানটা EA অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি মানটা কত বাড়াবে, এটা বাড়াবে ক্যালোরিতে। কিন্তু আমাদের কি দিয়েছে, আমাদেরকে কিলো ক্যালোরিতে বের করতে দিয়েছে। তা কিলো ক্যালোরি বের করতে গেলে কত হবে, তাহলে এই সেম এক্সপ্রেশনটা কিলো 1.25 × 10⁴ ইন্টু 1.987/1000, এত কিলো ক্যালোরি পার মোল। এটা ক্যালকুলেশন যদি আমরা করি, তো সেই ক্যালকুলেশনটা করে কত পাবো, 24.84 কিলো ক্যালোরি। ওকে, তাহলে এবার দেখি আমরা ক্যালকুলেশন করে অ্যাক্টিভেশন এনার্জির মানটা কত পেলাম, 24.84 কিলো ক্যালোরি। এটা কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 86 সঠিক অপশনটি হচ্ছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1, অর্থাৎ 24.84 কিলো ক্যালোরি পার মোল। ওকে, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 87, সেটা কি বলছে আমরা একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 87 দেওয়া আছে, গিভেন বিলো আর সার্টেন রিঅ্যাকশন, কিছু রিঅ্যাকশন দেওয়া আছে, আইডেন্টিফাই দ্য রিঅ্যাকশন ফর হুইচ KP নট ইকুয়াল টু KC। ওকে, যেখানে কি হবে, KP নট ইকুয়াল টু KC হবে। তো KP KC এর মধ্যে আমরা সম্পর্ক কি জানি, যে KP ইকুয়াল টু KC ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা N জি। ওকে, এবার যদি এমনটা হয়, যদি ডেল্টা NG যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, সেক্ষেত্রে KP ইকুয়াল টু KC হয়, সেটা আমরা সবাই জানি, সেক্ষেত্রে হয়। কিন্তু যদি ডেল্টা N এটাতে নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে KP নট ইকুয়াল টু KC হবে। তাহলে আমাদেরকে এমন কোন রিঅ্যাকশন বের করতে হবে যেখানে কি হয়, যেখানে KP নট ইকুয়াল টু KC, মানে আমাদের এই কন্ডিশনটা বের করতে হবে। আর এই কন্ডিশনটা বের হতে হলে কি হতে হবে, তাহলে একটা ডেল্টা NG আমাদের কত হতে হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখানে যতগুলো রিঅ্যাকশন আছে আমরা দেখবো যে কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা ম্যাচ করছে। তো সর্বপ্রথম 1 নম্বর অপশনের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ মোল অফ রিঅ্যাক্ট্যান্ট 2 মোল এন্ড প্রোডাক্ট অলসো 2 মোল, তাহলে 2 - 2 0, তাহলে ক্ষেত্রে ডেল্টা NG 0, তাহলে এই ক্ষেত্রে হবে না। অপশন 2 যেটা আছে, অপশন 2 অর্থাৎ N2 + 3H2, সেখানে তৈরি হচ্ছে 2NH3, তাহলে এক্ষেত্রে ডেল্টা NG টা কত হবে, 2 - 4 = -2, যেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড অপশনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড অপশনের ক্ষেত্রে যেহেতু ডেল্টা N নট ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে KP নট ইকুয়াল টু KC হবে। তাহলে কোশ্চেন নাম্বার 87 কারেক্ট অপশন ইজ অপশন 2, অপশন 2। কার জন্য, কোশ্চেন নাম্বার 86, 87 নম্বর প্রশ্নের জন্য। বাকি যদি অপশনগুলো দেখি, সেক্ষেত্রে কি দেখবো, যে টোটাল নাম্বার অফ প্রোডাক্ট আর টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট ফর দ্য গ্যাসিয়াস molecule, these are same, that's why for both case the delta NG equal to 0, and for delta NG 0 the value or the relation between KP and KC they become also equal. ওকে, দেন আমরা যাই পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 88। আবার এখানে কি বলেছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। এখানে আবার এখানে 4টে অপশন দেওয়া আছে, যার মধ্যে আমাদের ইনকারেক্ট বা ভুল অপশনটিকে আমাদের এখানে কি করতে হবে, এখানে পিক করতে হবে। ওকে, তাহলে দেখি আমাদের পরবর্তী প্রশ্নের যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো কি কি দেওয়া আছে। কোশ্চেন 88 অপশন 1, সেটা কি বলা আছে, দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট স্পিসিস অ্যামং ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর অ্যালুমিনিয়াম এন্ড ম্যাগনেসিয়াম 2+ রেসপেক্টিভলি। তাহলে এখানে বলতে কি চাইছে, যে আমার 4টে স্পিসিস দেওয়া আছে, তার মধ্যে সবথেকে লার্জেস্ট কোনটা, সবথেকে বড় কোনটা, সবথেকে বড় এখানে বলছে কি, লার্জেস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা সবথেকে বড়, সেটা হচ্ছে লার্জেস্ট, এটা বলছে। ওকে, আর কি বলছে, যে ম্যাগনেসিয়াম 2+, সেটা সবথেকে শর্টেস্ট, এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট, ওকে, বা স্মলেস্ট।
এবার আমরা দেখি যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ প্রোটনটা কত আছে 13 এবং শেল কত আছে 3। ওকে, শেল হচ্ছে 3টে শেল। আবার একই রকম ভাবে যদি আমরা কি দেখি যে এখানে ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+, সেটা কি আছে, সেটা হচ্ছে আমাদের একই রকম ভাবে আমাদের 12টা প্রোটন আছে এবং সব থেকে সেল কটা আছে, 2টো আছে। এবার লার্জেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো লার্জেস্টের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি কি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানেও 3টে সেল আছে, অ্যালুমিনিয়াম এখানেও 3টে সেল আছে। কিন্তু যদি সেল সংখ্যা সমান হয় তাহলে আমরা কি জানি, নাম্বার অফ প্রোটন যত বেশি হবে তার ব্যাসার্ধ বা রেডিয়াস তত কি হবে, কম হবে। তো যদি লার্জেস্টের যদি কথা বলি, তো অ্যাকচুয়াল লার্জেস্ট কোনটা, অ্যাকচুয়াল লার্জেস্ট ম্যাগনেসিয়াম। এরও সেল 3টে, কিন্তু এটা প্রোটন যেহেতু 12টা, তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখানে কি হবে, কম হবে। তাই এখানে কি হবে, এখানে যে রেডিয়াসটা সেটাকে ইনক্রিজ করবে। তো সবচেয়ে বড় অ্যাকচুয়ালি সবচেয়ে লার্জ কোনটা, ম্যাগনেসিয়ামটা। আর একই রকম ভাবে যদি আমরা স্মলেস্ট সাইজে দেখতে যাই, স্মলেস্ট সাইজের ক্ষেত্রে তাই এখানে সেল দুটো, এই দুটোর মধ্যে স্মলেস্ট হওয়ার চান্স আছে। এবার যার প্রোটন বেশি তার সে স্মল সাইজ হবে। তাই সেক্ষেত্রে কি হবে, এখানে অ্যালুমিনিয়াম 3+টা স্মলেস্ট। তাহলে এখানে কি দেওয়া আছে, যে ডেটাটা দেওয়া আছে অ্যাকচুয়ালি কিন্তু রং ইনফরমেশন বা ভুল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখানে অপশনকে ইনকারেক্টটাকে চুজ করতে হবে। তাহলে কি হবে, সেক্ষেত্রে যদি অপশন নাম্বার 1 সেটা ইনকারেক্ট, তাহলে আমাদের অ্যান্সার পিক করার জন্য এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তো বাকিগুলো আমরা একটু চেক আউট করে নিই, সেগুলো কি বলছে। তো আইপ্যাক নেম অফ দ্য এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 107, যেটা 2 নম্বর অপশন কি আছে 107। এর জন্য কি দেওয়া আছে, তো এটার যে আইপ্যাক নামটা করি তাহলে এর নামটা কি হবে। তো আমরা দেখি 1 এর জন্য কি লিখি, আমরা আন লিখি। ওকে, তারপর 0 এর জন্য আমরা কি লিখি, নীল লিখি। 7 এর জন্য 7 কি লিখি, সেফট লিখি। ওকে, সেফট, তারপর ইয়াং। এটা হচ্ছে নরমাল আইপ্যাক নাম কার জন্য, 107 অ্যাটমিক নাম্বারের জন্য। এবার কত কি দেওয়া আছে, এটা ওটাই দেওয়া আছে, মানে কি এটা সঠিক দেওয়া আছে। এইটাকে এটা হচ্ছে আমাদের সঠিক স্টেটমেন্ট, বা এটা হচ্ছে আমাদের কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, অপশন নাম্বার 3 যেটা, সেখানে কি বলছে, অপশন 3 বলতে সিমিলারিটি ইন বিহেভিয়ার অফ লিথিয়াম উইথ ম্যাগনেসিয়াম ইজ রেফার্ড টু অ্যাজ ডায়াগোনাল রিলেশনশিপ। যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে যেটা কি দেখায়, যে তাদের মধ্যে যে সিমিলারিটি দেখায় বিভিন্ন রাসায়নিক ধর্মের ক্ষেত্রে, তো সেটার কারণটা হচ্ছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে, কর্ণ সম্পর্ক আছে। তো অবশ্যই তা কর্ণ সম্পর্ক আছে লিথিয়াম ম্যাগনেসিয়াম। তার কারণটা কি, লিথিয়াম কোথায় অবস্থিত, লিথিয়াম আমরা কি জানি নরমালি 1 নম্বর গ্রুপ, লিথিয়াম 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর সিরিজে অবস্থিত। ম্যাগনেসিয়াম কি 2 নম্বর গ্রুপ এবং 3 নম্বর সিরিজে অবস্থিত। এখানে লিথিয়াম থাকলে কি থাকবে, এখানে ম্যাগনেসিয়াম থাকবে। তারা কি সম্পর্ক আছে, ডায়াগোনাল সম্পর্ক আছে। এই জন্য তার মধ্যে কি হয়, তার মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক্সে তাদের সিমিলারিটি দেখা যায়। তাহলে এটাও কারেক্ট স্টেটমেন্ট। এবার কি দেওয়া আছে, অপশন 4 দ্য অক্সিডেশন স্টেট অ্যান্ড কোভ্যালেন্স অফ অ্যালুমিনিয়াম ইন, এখানে একটা আমাদের অপশন যেটা 4 যেটা দেওয়া আছে, অপশন 4 এর ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, এর ক্ষেত্রে কোভ্যালেন্সি কত দেওয়া আছে, কোভ্যালেন্সি দেওয়া আছে 6 এবং এর অক্সিডেশন স্টেট দেওয়া আছে 3। তো এটা যদি আমরা দেখি তাহলে কত হবে, অ্যালুমিনিয়াম ধরেছে x ধরছি, ক্লোরিনের জন্য কত -1 হয়। আর জল এটা নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড 0 হয়, সমান কত হচ্ছে +2। তাহলে আলটিমেটলি x এর মানটা কত, +3। তাহলে অক্সিডেশন স্টেট কত আছে 3, তাহলে সঠিক। এবং তার কোভ্যালেন্সি মানে কি, যে অ্যালুমিনিয়াম মেটাল কতগুলো লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, টোটাল 6টা, এখানে 5টা জল এবং একটা ক্লোরিন 6টা, তো সেটা সঠিক। তাহলে সেই হিসাবে এখানে অপশন 2 সেখানে কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে, অপশন 3 কারেক্ট স্টেটমেন্ট, অপশন 4 কারেক্ট স্টেটমেন্ট। কিন্তু আমাদেরকে পিক আপ করতে হবে কোনটা, যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট, তো সেটা হচ্ছে অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 88 সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1। ওকে, এবার নেক্সট প্রশ্নতে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 89 কি বলেছে, মিক্সচার অফ ক্লোরোফর্ম এন্ড অ্যাসিটন ফর্ম এ সলিউশন উইথ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউটস ল ডিউ টু, যে তারা কি করে, যে আমাদের একটা ক্লোজ একটা ভেসেলের মধ্যে আমরা কি নিয়েছি, ক্লোরোফর্ম এবং অ্যাসিটন আমরা নিয়েছি, যে দ্রবণটা কি করছে, নেগেটিভ ডেভিয়েশন তারা তৈরি করছে, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি তারা তৈরি করছে। তো এই ক্ষেত্রে কোন কারণের জন্য ঋণাত্মক বিচ্যুতি তৈরি করে সেটা জানতে চেয়েছে অ্যাকর্ডিং টু রাউটস ল। তো ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন কখন তৈরি হয়, যখন এখানে যে আমাদের যে লিকুইড ফর্ম, এখানে সলিউশন থেকে যখন আমার এখানে গ্যাস তৈরি হওয়ার টেন্ডেন্সি যখন কি কমে যাবে, কি হবে, যখন কমে যাবে। তাহলে এখানে গ্যাস তৈরির টেন্ডেন্সি কমে গেলে বাষ্পচাপ কমে যাবে। তাই বাষ্পচাপ বা ভেপার প্রেশার কমে গেলে কি হবে, তারা নর্মাল যে ভেপার প্রেশার দেখানো উচিত ছিল তাতে কম দেখাবে বা নেগেটিভ ডেভিয়েশন তারা তৈরি করবে। ওকে, তাদের যদি দেখানো উচিত ছিল এরকম লাইন বরাবর, তার দেখাবে এরকম, তার নামা উচিত ছিল এরকম স্ট্রেট বরাবর, তার নামবে এরকম। তাই তো নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে রিপোর্টটা হয়, সেটা আমরা সবাই জানি। তো এটা কখন হয়,
যখন এই দুজনের মধ্যে যদি ইন্টারাকশন বা অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে তারা কি হবে, গ্যাস তাহলে কম তৈরি করবে। এদের মধ্যে যত বেশি অ্যাট্রাকশন উপরে গ্যাস তত কম, এদের মধ্যে অ্যাট্রাকশন যত কম হবে উপরে গ্যাস তত বেশি হবে। তাহলে সোজা কথা হচ্ছে বোঝা গেল কি, যেহেতু নেগেটিভ ডেভিয়েশন তার মানে ক্লোরোফর্ম এবং অ্যাসিটনের মধ্যে ইন্টারাকশনটা অনেকটা বেশি এক্ষেত্রে। তাহলে দেখি অপশনগুলো কি আছে। অপশন 1 কি আছে, ইনক্রিজ ইন এসকেপিং টেন্ডেন্সি অফ মলিকুল অফ ইচ কম্পোনেন্ট। তাহলে এটা ভুল কথা। বলতে কি চাইছে যে প্রথম ক্ষেত্রে যে এসকেপ করা বা মানে এখান থেকে গ্যাস হিসেবে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, ইনক্রিজ না, একদমই না, এটা বরং এটা কম, উল্টো। অপশনটি কি বলছে, যে ফরমেশন অফ হাইড্রোজেন বন্ডিং বিটুইন অ্যাসিটন এন্ড ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম অ্যাসিটনের হাইড্রোজেন বন্ড তৈরি করার তো কোনো অপশন নেই, জায়গায় নেই, নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করবে না, একে অপরের সঙ্গে করবে না, সেখানে কোনো অপশন নেই। অপশন 3 কি বলছে, স্ট্রঙ্গার intermolecular forces between chloroform molecules than those between chloroform and acetone molecules। তাহলে বলতে কি চাইছে যে আমি যদি ক্লোরোফর্ম এবং ক্লোরোফর্ম তাদের যে ইন্টারাকশন, বা আমরা যদি অ্যাসিটোন এবং অ্যাসিটোন তাদের যে ইন্টারাকশন, এদের থেকে কি হবে যে ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এদের ইন্টারাকশনটা কি হবে, এদেরটা কিন্তু অনেক বেশি হবে। তো এমনটা যদি হয় তবেই তো তারা গ্যাস তৈরি করার টেন্ডেন্সি কম দেখাবে, তবেই তো নেগেটিভ ডেভিয়েশনটা হবে। এটা সঠিক অ্যান্সার। তারপর কি বলা আছে, তারপর বলা আছে যে অপশন 4 সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স, মানে কি বিকর্ষণ শক্তি। আচ্ছা বিকর্ষণ শক্তি হলে কি হবে, বিকর্ষণ মানে তার নিশ্চয় দ্রবণও থাকবে না, বিকর্ষণ করে তারা কিন্তু দূরে পালানোর চেষ্টা করবে, মানে তার গ্যাস তৈরি করবে। আর গ্যাস তৈরি করা মানে কি পজিটিভ ডেভিয়েশন। তাহলে এখানে যেখানে অপশন 1 সেটা কি ইন্ডিকেট করছে পজিটিভ ডেভিয়েশন, কিন্তু ওটা অ্যাকচুয়ালি নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। অপশন 2 হাইড্রোজেন বন্ডিং, যেটা সম্ভব নয়। অপশন 3 সেটা হচ্ছে আমাদের সঠিক অপশন, যে যেখানে কি বলছে এদের মধ্যে ইন্টারাকশনটা অনেকটা বেশি। তা কোশ্চেন নাম্বার 89 সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3। ওকে, তাহলে দেখি আমরা পরবর্তী লাস্ট প্রশ্ন, আমাদের কোশ্চেন নাম্বার 90। এখানে কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 90 সেখানে কি দেওয়া আছে, সেখানে বেনজিনের সাথে রিঅ্যাকশন দেওয়া আছে। একটা দেওয়া আছে 6 মোল অফ ক্লোরিন, একটা আছে 3 মোল অফ ক্লোরিন, এবং 6 মোল অফ ক্লোরিন উইথ প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে সর্বদা কি করে, তারা কিন্তু হেক্সা ক্লোরো বেনজিন তারা গঠন করে। অর্থাৎ এখানে C6Cl6 তারা গঠন করে হেক্সা ক্লোরো বেনজিন। আর যদি আমরা 3 মোল অফ ক্লোরিন এর সঙ্গে যদি আমরা প্রেজেন্স অফ যদি ইউভি বা এইচনিউ যদি আমরা রিঅ্যাকশনটা করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে নরমালি এখানে রেডিক্যাল ফরমেশন বা রিঅ্যাকশনটা ঘটে, এবং এখানে প্রত্যেকটা পাই বন্ধন ব্রেকডাউন করে এখানে 6টা কার্বনে 6টা এখানে কি যুক্ত হয়, এখানে ক্লোরিন যুক্ত হয়, তার তো গঠন করে বেনজিন হেক্সা ক্লোরাইড তৈরি করে, কি বেনজিন হেক্সা ক্লোরাইড, যেটা আমরা সাধারণভাবে গ্যামাক্সিন বলে থাকি। কি বলে থাকি, গ্যামাক্সিন। তার তৈরি করছে C6H6Cl6। তাহলে এবার প্রশ্ন কি বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, প্রশ্ন কি বলেছে, the number of chlorine atom present in the organic compound X and Y। তাহলে এক্স এর মধ্যে যে মোট ক্লোরিন কটা আছে 6টা, ওয়াই এর মধ্যে মোট ক্লোরিন কটা আছে 6টা। এই নাম্বারটা জিজ্ঞেস করতে বলেছে, তাহলে সেটা কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার 3, 6 and 6। তাহলে কোশ্চেন নাম্বার 90 এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, অর্থাৎ 6 and 6 দুটো ক্ষেত্রে 6টা। তাহলে এই ছিল আমাদের নিট 2026, নিট 2026 এর কেমিস্ট্রি প্রশ্ন এবং তাদের ডিটেইল সলিউশন। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি, এবং যে আমাদের ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা শুধরে নিতে পেরেছি। যেই ত্রুটিগুলো আমরা শুধরে নিয়ে পরবর্তীকালে আমরা আবার ভালো করে যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি। তো সকলকে অনেক শুভকামনা পরবর্তী নিট পরীক্ষার জন্য, বা যারা আমরা ভালো পরীক্ষা দিয়েছি, যারা আমরা ভালো ফল করেছি, তাদেরকে আমার অনেক অনেক বেশি অভিনন্দন তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তো চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবে, যাতে আমি আরো বা আমরা উৎসাহ পাই তোমাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসার, যাতে তোমরা এবং আমরা সকলে মিলে একসঙ্গে আমরা কিছু শিখতে পারি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।